যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইড তুমি মুগ্ধ, এই স্লোগানে শুরু করছে আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে সরকারি দল হিসেবে তারা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রস্তাবিত যে বিষয়টি সেটি হচ্ছে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। আসলে কি তাই? এবং এ বিষয়ে সরকারি দল হিসেবে যারা বক্তব্য রাখছেন বাংলাদেশ ইউনিভার্সিটির বক্তারা, তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ফারিয়া ইয়াসমিন আখি, মাননীয় ছায়ামন্ত্রী মাহতাব হোসেন এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য ইমাম মেহেদী হাসান। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা রাইসুল ইসলাম সাকিব, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুজায়াতুল্লাহ তায়েফ এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল নোমান। আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক সৈয়দ আব্দুল মুহিত, সিনিয়র রিপোর্টার বাংলা ভিশন। পরবর্তী বিচারক সাংবাদিক শারমিন নাহার নীরা, সিনিয়র রিপোর্টার 71 টিভি। এরপরে রয়েছেন ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুইন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। পরবর্তী বিচারক জেসিন্তা জেনিয়া, সহযোগী অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ও সিনিয়র নিউজ প্রেজেন্টার এনটিভি। সর্বশেষ বিচারক জাফর ইকবাল, সাংবাদিক কালবেলা ও সাবেক সভাপতি সরকারি বাংলা কলেজ ডিবেটিং ক্লাব। সম্মানিত বিচারক মণ্ডলী, যে সকল বিষয় নম্বর প্রদান করবে তা একটু আপনাদের জানিয়ে রাখি। প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যায় 5, উপস্থাপনায় 5, উচ্চারণ ও বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর প্রদান করবেন আমাদের আজকের এই সম্মানিত 5 জন বিচারক। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো একেবারে আয়োজনের শেষে। তবে জানিয়ে রাখি প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলের নেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি এবং একই সাথে এই ছায়া পার্লামেন্টের সরকারি এবং বিরোধী দলের বক্তাদের সাথে পরিচিত হয়েছি। শুরুতে আহ্বান করছি আজকের যে প্রস্তাবটি, সে প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ফারিয়া ইয়াসমিন আখিকে। মাননীয় স্পিকার, হল দখল, হলের সিট ব্যবসা, ছাত্র নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, মাদকাসক্ত, জোর করে মিছিলে সমাবেশে অংশগ্রহণ করানো, প্রশ্নপত্র ফাঁস, এমনকি উপাচার্য নিয়োগে প্রভাব বিস্তার করতে করতে দীর্ঘ 20 বছরের ছাত্র রাজনীতি শুধুমাত্র আমাদের শিক্ষার পরিবেশেই নয় মাননীয় স্পিকার, পুরো বাংলাদেশকে তারা অচল বানিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তার আগে ধন্যবাদ মাননীয় স্পিকার ও উপস্থিত সবাইকে। মাননীয় স্পিকার, এই ক্রান্তিকালীন অবস্থার মোকাবেলা করতে আজকের এই সংসদে আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। মাননীয় স্পিকার, অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচ্য প্রস্তাবের বিপক্ষে আমি ও আমার দল অবস্থান করছি। মাননীয় স্পিকার, শুরুতেই আমি গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলোকে সংজ্ঞায়ন করে যাচ্ছি। ছাত্র রাজনীতি বলতে বোঝাচ্ছি সমসাময়িক প্রেক্ষাপটের গত 20 বছরের দলীয় লেজর ভিত্তিক ছাত্র রাজনীতিকে, যেই ছাত্র রাজনীতিতে দুর্নীতি, চাটুকারিতা ও লেজর বৃত্তিতার সম্পৃক্ততা ছিল, ঠিক সেই ছাত্র রাজনীতিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বলতে বোঝাচ্ছি এমন এক শিক্ষাবান্ধব পরিবেশ যেখানে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে নিরাপদে থেকে পড়াশোনা করতে পারবে, যে পরিবেশে শিক্ষার মান উন্নত হয় এবং শিক্ষার্থীদের মনোযোগ কেবলমাত্র তাদের শিক্ষায় কেন্দ্রীভূত থাকবে। মাননীয় স্পিকার, কেন আমরা এই 20 বছরের দলীয় ছাত্র রাজনীতিকে আলাদা করে দেখাচ্ছি? কারণ মাননীয় স্পিকার, আপনি জানেন গত 20 বছরে আমাদের এই বাংলাদেশে একটি যুগান্তকারী পরিবর্তন মাননীয় স্পিকার হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ চাই তাহলে মাননীয় স্পিকার আমাদের 4টি নিয়ামক প্রয়োজন। প্রথম হচ্ছে শৃঙ্খলা ও নিয়মাবলী, দ্বিতীয়ত মানসম্পন্ন শিক্ষক, তৃতীয়ত নিরাপত্তা এবং 4 হচ্ছে সহায়ক প্রশাসনিক ব্যবস্থা। কিন্তু মাননীয় স্পিকার, এই নিয়ামকগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করছে এই ছাত্র রাজনীতি। মাননীয় স্পিকার, কিভাবে করছে চলুন একটু দেখি। এই ছাত্র রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম ও শিক্ষার্থীদের পেটানো সংস্কৃতি তৈরি হয়েছে। এই ছাত্র রাজনীতির মাধ্যমে মিছিলে যেতে বাধ্য করা হয়েছে। এই ছাত্র রাজনীতির মাধ্যমে র্যাগিং কালচারকে প্রশ্রয় দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ন্যায্য দাবি আদায়ে পুলিশি ভয় ও গ্রেফতারের ভয় তাদেরকে দেখানো হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, ছাত্র রাজনীতির এসব শৃঙ্খলা ভঙ্গ করার কারণে
তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ তারা নিশ্চিত করতে পারছে না। তাই মাননীয় স্পিকার, এবার চলুন একটু দেখি নিরাপত্তার বিষয়ে। মাননীয় স্পিকার, একটি বিশ্ববিদ্যালয়ের মূল বিষয় হওয়া উচিত ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু মাননীয় স্পিকার এই ছাত্র রাজনীতি যেভাবে এই নিরাপত্তাটাকে বিনষ্ট করছে, চলুন মাননীয় স্পিকার একটু দেখি। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্রদের বিপক্ষে গিয়ে সে সময়ের ক্ষমতাসীন দলের পক্ষ নেয় সেই দলটির ছাত্র সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদেরকে এমনকি নারী শিক্ষার্থীদের ওপর 15ই জুলাই যে অতর্কিতভাবে হামলা করেছিল, সেটি কিন্তু ক্ষমতাসীনদের সেই পেটোয়া বাহিনী বা হেলমেট নামক বাহিনীটিই করেছিল মাননীয় স্পিকার। সমসাময়িক ক্ষমতাসীনদের সময় যেমন ছাত্র রাজনীতির চিত্র আমরা দেখেছি, তেমনি এর আগেও যারা ক্ষমতায় ছিল তাদের সময় কিন্তু মাননীয় স্পিকার ঠিক একই চিত্র আমরা দেখেছি এই ছাত্র রাজনীতির। মাননীয় স্পিকার, ছাত্রদের অধিকার, ছাত্রদের ভালো থাকা, এটাই কিন্তু ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত ছিল, কিন্তু মাননীয় স্পিকার সেটি কিন্তু আজকে হচ্ছে না। মাননীয় স্পিকার, সেটি না হয়ে তার উল্টোটা হচ্ছে। মাননীয় স্পিকার দেখুন, যুগের পর যুগ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নির্যাতিত হয়েছে। মাননীয় স্পিকার, গেস্ট রুম বা গণরুমের কালচার সম্পর্কে মোটামুটি আমাদের সবারই জানা আছে। হলের সিট না পেলে গণরুমে গাদাগাদি করে এক এক রুমে 40 থেকে 50 জন করে থাকতে হয়েছে। পাশাপাশি মানসিক ও শারীরিক নির্যাতন তো আছেই। মাননীয় স্পিকার, এসব বাদই দিলাম, কত শত শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, কত শত শিক্ষার্থীর জীবন চলে গেছে শুধুমাত্র এই ছাত্র রাজনীতির কোন্দলের কারণে। মাননীয় স্পিকার, এমনকি গণরুমে গণধর্ষণ পর্যন্ত চালানো হয়েছে এই ছাত্র রাজনীতির মাধ্যমে। এই যদি হয় আমাদের ছাত্র রাজনীতি, তাহলে মাননীয় স্পিকার আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশটা আজকে কোথায় পাবো? তাই মাননীয় স্পিকার, এই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। মাননীয় স্পিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশের নিয়ামকগুলো আজকে এই ছাত্র রাজনীতির মাধ্যমেই ধ্বংস হচ্ছে। তাই মাননীয় স্পিকার, আর যাই হোক, ছাত্র রাজনীতি যে শিক্ষার সুষ্ঠু পরিবেশে কখনোই সহায়ক ভূমিকা পালন করতে পারবে না তা আমরা দেখতে পেরেছি। তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার ও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় চয়মন্ত্রী ফারিয়া ইয়াসমিন আখিকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা রাইসুল ইসলাম সাকিবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন ছাত্র রাজনীতির মাধ্যমে প্রাপ্ত নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে কাজ করে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাই আমরা সকল ইনস্টিটিউটকে সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি, সে সময় ছাত্র রাজনীতির সুফলের উৎকৃষ্ট উদাহরণ আমাদের ভিপি নুরুল হক নূর সহ আমাদের আজকের মাননীয় স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ, যিনি কিনা বিগত সময়ে পুরো ফ্যাসিবাদের আমলে তার নানা ধরনের সমস্যার মধ্য দিয়েও তিনি সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করে গিয়েছেন। এই যে সময়টিতে দাঁড়িয়ে আপনারা আজকে আমাদেরকে প্রস্তাব করছেন যে ছাত্র রাজনীতি নাকি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় হিসাবে কাজ করছে, এই প্রস্তাবটি এই সংসদে কখনোই গৃহীত হওয়ার দাবি রাখে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে গেছেন, যে রাজনীতির কথা বলে গেছেন, সে রাজনীতি সম্পূর্ণভাবে ফ্যাসিবাদের রাজনীতি ছিল। তিনি যে রাজনীতির কথা বলে গিয়েছেন সেটি 5ই আগস্টের আগের রাজনীতির কথা বলে গিয়েছেন। তিনি যে রাজনীতির কথা বলে গিয়েছিলেন সে রাজনীতির মধ্যে ছিল খুন, গুম, টেন্ডারবাজি, হল দখল, সিট দখল, লেজুর বৃত্তির রাজনীতি। এ রাজনীতি ছিল স্বৈরাচার আমলের রাজনীতি, ফ্যাসিস্টদের রাজনীতি। এটি মূলত কোনো ধরনের মূল ধারার রাজনীতির সাথে সংযুক্ত হতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন আমরা আমাদের দল থেকে কিভাবে দেখিয়ে যাব যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ছাত্র রাজনীতি ভূমিকা রাখে। আমরা কিভাবে দেখিয়ে যাব যে ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার যে মূল উদ্দেশ্য রয়েছে সেগুলো ফুলফিল হয়। আপনি একটু যদি লক্ষ্য করেন মাননীয় স্পিকার, ছাত্র রাজনীতির মাধ্যমে স্বায়ত্তশাসিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যদি দেখি চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ যখনই দুর্নীতি হবে বা অনিয়ম হবে সেটার যে চেক অ্যান্ড ব্যালেন্স এবং ছাত্রদের কাছে জবাবদিহিতার যে বিষয় সেটি নিশ্চিত করতে পারে এই ছাত্র রাজনীতি। আমরা যেহেতু ফ্যাসিবাদের আমলের সেই রাজনীতিতে নাই, 5ই আগস্টের পরের রাজনীতি, বর্তমান প্রেক্ষাপটটি আপনার বুঝতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আপনার যে রাজনীতি, সে রাজনীতিতে আপনার যেহেতু কোনো ধরনের কোনো অপরাজনীতি থাকছে না, সুতরাং আমাদের রাজনীতিতে ওই হল বাণিজ্য, টেন্ডার বাণিজ্য নাই মাননীয় স্পিকার। সুতরাং শিক্ষার্থীদের বিরুদ্ধে যখন কোনো ধরনের কোনো অন্যায্য দাবি প্রস্তাব করা হবে, অন্যায্য কোনো কিছু প্রস্তাব করা হবে, তখনই ছাত্ররা সেখানে ফুঁসে উঠবে, তাদের আন্দোলনের জন্য কাজ করবে এবং তাদের দাবি আদায়ের জন্য কাজ করবে, যা সম্পূর্ণভাবে সুষ্ঠু রাজনীতির একটি অংশ। মাননীয় স্পিকার, দেখেন
আমরা দুর্নীতির বিরুদ্ধে যে চেক অ্যান্ড ব্যালেন্স করব, এটি শুধুমাত্র ছাত্র রাজনীতির মাধ্যমেই সম্ভব। শিক্ষার যে মূল উদ্দেশ্য, শিক্ষার মূল উদ্দেশ্য কি মাননীয় স্পিকার? শিক্ষার মূল উদ্দেশ্য কি শুধুমাত্রই আমাদের ক্যারিয়ার গঠন? না, শুধুমাত্র ক্যারিয়ার গঠন শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না, সুষ্ঠু পরিবেশের মূল লক্ষ্য হতে পারে না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে রাজনীতি সচেতন নাগরিক হিসাবে একজন শিক্ষার্থীকে গড়ে তুলবে, এবং এটি একমাত্র সম্ভব যদি সে ছাত্র রাজনীতির ধারায় উদ্বুদ্ধ হয় মাননীয় স্পিকার, অর্থাৎ রাজনীতি সচেতন হয়। আমরা 2024 সালে এসে যেখানে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি খাতেই আসলে গুণগত পরিবর্তন হচ্ছে। 5ই আগস্টের আগে আপনি ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে কথা বললে আমরা একটা বিবেচনা করতে পারতাম, কিন্তু যেখানে আমার 24-এর যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেইটার ট্যাগলাইন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানে কিন্তু একবারও বলা ছিল না বৈষম্য বিরোধী পেশাজীবী আন্দোলন। ছাত্রদের মাধ্যমে সকলে একত্রিত হয়ে ফ্যাসিবাদকে হটিয়েছি আমরা। মাননীয় স্পিকার, আপনার এটি লক্ষ্য রাখতে হবে যে আমাদের ছাত্র নেতাদের মুখে এখন যারা ছাত্র রাজনীতির মূল কাণ্ডারি, তাদের মুখে আমরা শুনতে পাই অপরাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি, যেটি 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত কখনোই আমরা পাইনি। এই সুস্পষ্ট বয়ানটি কখনোই আগে আসেনি। এই ন্যারেটিভটি আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছি 2024-এর এই গণ অভ্যুত্থানের পরে। মাননীয় স্পিকার দেখেন যে নতুন বাংলাদেশে আমরা গড়তে চাচ্ছি, সব জায়গায় আমরা একটি ইতিবাচক পরিবর্তন আমরা যেখানে লক্ষ্য করছি, সেটির ক্ষেত্রে আপনার আগামীর ছাত্র রাজনীতি কেমন হবে, আগামীর ছাত্র রাজনীতিতে কি লেজুর ভিত্তি থাকবে কি থাকবে না, কিংবা সেটি আপনি কোন ফরম্যাটে আলোচনা করবেন, এটি নিয়ে আলাদা ডিবেট হতে পারে। সেটিকে আপনি মাননীয় স্পিকারকে বলুন আরেকদিন আপনাদের সাথে আমরা ডিবেট করব, আমাদের এটা নিয়ে কোনো ইস্যু নাই। কিন্তু আপনার ছাত্র রাজনীতি বন্ধ কোনোভাবেই কোনো সমাধান হতে পারে না, যেখানে আপনারা যে ছাত্র রাজনীতির কথা বলে গিয়েছেন পুরোটাই একটি ফ্যাসিবাদের ছাত্র রাজনীতি ছিল। আপনারা যদি বর্তমান সময়ে দেখেন, আন্দোলনের পরেও যারা আসলে এই সমস্যাগুলো করেছিল, যেমন আপনি তোফাজ্জল হত্যার কথা বলবেন, সেখানে প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের ওই যে স্বৈরাচারের দালালরা ছিল বা স্বৈরাচারের যে সকল প্রেতাত্মারা ছিল, তারা এই ক্ষেত্রে মব জাস্টিসের মাধ্যমে এই কাজগুলো করেছে। মানে স্পিকার দেখেন, আপনি আপেল খাওয়া আপনার শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু যদি আপনি পচা আপেল খেয়ে বলেন আমি আর জীবনে আপেল খাবো না কারণ আপেলটি পচা ছিল, আমার পেটে অসুখ হয়েছে, এটি একটি হাস্যকর যুক্তি। মাননীয় স্পিকার, 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশ যেটিকে আমরা বলছি বাংলাদেশ 2.0, যেখানে আমরা সকল কিছুর ইতিবাচক সূচনা হয়েছে, ছাত্র রাজনীতির যে ইতিবাচক সূচনা হয়েছে, সেই ইতিবাচক সূচনার দিকে আমরা ধাবমান হই এবং আমরা আরও এই পথে অগ্রসর হই। তাই আমি আজকের যে প্রস্তাবটি দেয়া হয়েছে, সেই প্রস্তাবটি যাতে কোনোভাবেই এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী মাহতাব হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, ডানে হাত দেখিয়ে বামে মোড়, আস্তে হাঁটতে গিয়ে দেয় দৌড়। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের কথা শুনে আজকে তাই মনে হলো। কেন মনে হলো মাননীয় স্পিকার, আমি সেটি বলছি। তারা বলছে মাননীয় স্পিকার জুলাইয়ের বিপ্লব নাকি একটা ছাত্র রাজনীতির অংশ। মাননীয় স্পিকার, আমার ভাই আবু সাইদ, আমার ভাই মুগ্ধ কি কোনো রাজনৈতিক দলের অংশ ছিল মাননীয় স্পিকার? আমি সেটি জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যেখানে বিগত 15-20 বছরের রাজনীতিতে ছাত্র রাজনীতির শিকার হয়, আমাদের ভাই আবরার ফাহাদকে আমরা হারিয়েছি, আমাদের দাদা বিশ্বজিৎ দাসকে আমরা হারিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরোধী দল যে রাজনৈতিক দৃষ্টান্তের কথা বলছে মাননীয় স্পিকার, সেটি শুধু কল্পনাতেই সম্ভব মাননীয় স্পিকার, সেটি আমরা দেখিয়ে দিয়ে যাব মাননীয় স্পিকার। বাস্তবিক অর্থে যদি আমি রাজনীতির কথা বলি, বাস্তবিক অর্থে যদি ছাত্র রাজনীতির কথা বলি, সেই ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি শুধু ঘুম, লুটপাট এবং ত্রাসের রাজনীতি মাননীয় স্পিকার, কিন্তু কখনোই সেই ছাত্র রাজনীতিগুলো ছাত্রদের পক্ষ হয়ে কথা বলে না। একটা ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত ছিল মাননীয় স্পিকার ছাত্রদের হয়ে কথা বলা, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের শাসন আমলে সেটি দেখি নাই। আমরা দেখেছি তারা জোর করে তাদের কথা উল্টো আমাদের উপর চাপিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি মাননীয় স্পিকার তাদের মতাদর্শগুলোকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি তার সাথে বলতে চাই মাননীয় স্পিকার, সেখানে হল বাণিজ্য, সিট বাণিজ্য তো ছিলই, তার পাশাপাশি মাননীয় স্পিকার সেখানে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেখানেও আমাদের ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্র নেতৃত্ববৃন্দগুলো জড়িয়ে ছিল। মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে কিছু তথ্য এবং উপাত্ত প্রদান করি মাননীয় স্পিকার, সেখানে ডেইলি স্টারের একটি প্রতিবেদন উঠেছিল, দ্য বিগার দ্য ক্রাইম, দ্য বিগার দ্য পজিশন ইন দ্য বাংলাদেশ স্টুডেন্ট লীগ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, যেখানে আমাদের 31 জুলাই 2024-এর একটি প্রতিবেদনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ছাত্রলীগের
জেনারেল সেক্রেটারি নির্বাচন করা হয় তানভীর ফয়সালকে, যিনি একই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল রিয়াদ হত্যা মামলা 2012 সালে তাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার অন্যতম আসামি, তাকেই ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করা হয়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের যে এই দৃঢ় নেতৃত্ববৃন্দগুলো ছিল মাননীয় স্পিকার, তার একটি প্রভাব যে অপরাজনীতিগুলো ছিল, যে ছাত্র অপরাজনীতিগুলো ছিল, তার একটি প্রভাব আমাদের ছাত্রদের উপর পড়েছে মাননীয় স্পিকার, তার একটি বিরূপ প্রভাব পড়েছে আমাদের শিক্ষকদের উপর। সেই শিক্ষকদের কথা তিনি যখন বলেন, শিক্ষক রাজনীতির কথা, মাননীয় স্পিকার, যখন ছাত্র রাজনীতি থাকবে তখন তার অপকর্মের একটা ফল আমাদের শিক্ষকদের উপরও থাকবে। একজন শিক্ষক যখন ক্লাসে যাবে তিনি কথা বলার আগে দুইবার চিন্তা করতে হয়, আমি যদি একটা কথা বলি সেখানে কোনো রাজনৈতিক মতাদর্শে মনোক্ষুণ্ণ হচ্ছে কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে আমার শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব আমি জানি না মাননীয় স্পিকার, তারা যদি জানে তারা আমাকে উত্তর দিয়ে যাক মাননীয় স্পিকার। সেই সাথে আমি যদি আমার দেশের গণ্ডি পার হয়ে আমি যদি বিদেশে যাই মাননীয় স্পিকার, আমি যদি অন্যান্য দেশে বিশ্ববিদ্যালয়গুলো কথা টানি, সেখানে MIT, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মাননীয় স্পিকার ছাত্র রাজনীতি নেই। তাদের দেশে কি মাননীয় স্পিকার রাজনীতিবিদ তৈরি হচ্ছে না? তাদের দেশকে মাননীয় স্পিকার আমাদের থেকে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে না? মাননীয় স্পিকার, আমি যদি খুব বেশি দূর না গিয়ে ভারতেই যাই মাননীয় স্পিকার, যাদেরকে গণতন্ত্রের আতুরঘর বলা হয় মাননীয় স্পিকার, সেখানেও কিন্তু কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই মাননীয় স্পিকার। তাদের দেশে কি রাজনীতিবিদ তৈরি হচ্ছে না? আপনি শুধু ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দিয়ে কীভাবে ছাত্র নেতৃত্ব তৈরি করবেন? আমরা সেই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধেই চারটি কথা বলে গিয়েছি, চারটি পয়েন্ট আমরা দাঁড় করে দিয়ে গেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মানসম্মত শিক্ষক, যেটির কথা আপনি বলেন। আমরা মানসম্মত শিক্ষক চাই, যার মাধ্যমে একটা শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, আজকে আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যাতে এই মহান সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী মাহতাব হোসেনকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুজায়াতুল্লাহ তায়েফকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কর্তৃক যে বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে মাননীয় স্পিকার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। সেখানে কি এসেছে? হল দখল, ছাত্র নির্যাতন, প্রশ্নপত্র ফাঁস, সিট বাণিজ্য, গণরুম, র্যাগিং, মিছিলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমরা এর অস্বীকার করছি না। মাননীয় স্পিকার, সেটা একটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছিল। আমরা 2024-এর বিপ্লবের মাধ্যমে সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মাননীয় স্পিকার ব্যানিশ করতে সম্মত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা দেখেন মাননীয় স্পিকার, 1990 সালে যখন স্বৈরাচার আন্দোলন মাননীয় স্পিকার, 2024 সালে ফ্যাসিবাদ পতনের আন্দোলন মাননীয় স্পিকার, 1969 সালের গণঅভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন মাননীয় স্পিকার, 1971-এর যুদ্ধ মাননীয় স্পিকার, সব জায়গায় ছাত্র রাজনীতি জড়িত মাননীয় স্পিকার। তাহলে আজকে আপনি 2024 সালে এই মুহূর্তে এসে যেখানে আমরা ফ্যাসিবাদকে নিরসন করতে সম্মত হয়েছি, আজকে যারা ইতিবাচক ছাত্র রাজনীতি করে মাননীয় স্পিকার, সেই ইতিবাচক ছাত্র রাজনীতিবিদদেরকে আপনারা বন্ধ করার মাধ্যমে তাদের স্বাধীনতায় কি হস্তক্ষেপ করছেন না প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, আজকে ফ্যাসিবাদের আমলে যুব রাজনীতিবিদরা ক্যাসিনো কাণ্ডে জড়িত ছিল মাননীয় স্পিকার, জাতীয় রাজনীতিবিদরা দুর্নীতি কাণ্ডে বেগমপাড়া টাকা পাচার করছে মাননীয় স্পিকার, তাদের রাজনীতিকে আপনারা একবারও বন্ধ করতে বলেছেন? করেন নাই মাননীয় স্পিকার। কিন্তু শুধুমাত্র ছাত্র রাজনীতিকে বন্ধ করতে বলেছেন। কেন ছাত্র রাজনীতিকে বন্ধ করতে? এই জন্য বলেছেন কারণ বারবার তারা ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে নিরসনে তারাই ভূমিকা পালন করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ছাত্র রাজনীতি বন্ধ করা নেতৃত্ব তৈরির পাইপলাইন বন্ধ করা দেওয়ার সমান মাননীয় স্পিকার। অসুস্থতার আমদানি অবাধে করা মাননীয় স্পিকার। হ্যাঁ, তারা আবরার হত্যার কথা বলেছেন, বিশ্বজিৎ হত্যার কথা বলেছেন। আমরা এগুলো অস্বীকার করছি না মাননীয় স্পিকার। এগুলো হয়েছে কোন আমলে এবং এগুলো হয়েছে কেন? এগুলো সেই লেজুর ভিত্তিক রাজনীতি, আমরাও এর বিরুদ্ধে করছি মাননীয় স্পিকার। কিন্তু আপনারা তার মানে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এটাও বিশ্বাস করি যে ছাত্র রাজনীতির হাজারটা সমস্যা আছে, তারপরেও আমি মনে করি যে ছাত্র রাজনীতি শেষ ভরসা এবং ছাত্ররাই হচ্ছে দেশের পরবর্তীতে কী হবে মাননীয় স্পিকার সেটা নির্ধারণ করবে। মাননীয় স্পিকার, আজকে 52 ভাষা আন্দোলন দেখেন মাননীয় স্পিকার, ভাষা আন্দোলনে রফিক সালাম বরকত মাননীয় স্পিকার, তারা সবাই ছাত্র ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 62 শিক্ষা আন্দোলন মাননীয় স্পিকার, 62 শিক্ষা আন্দোলনে তাদের ছাত্রদের ভূমিকা ছিল মাননীয় স্পিকার। আজকে সরকার দলীয় মন্ত্রী একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে গণতন্ত্রের আতুরঘর, সেই রাষ্ট্রে নাকি কোনো ছাত্র রাজনীতি নেই মাননীয় স্পিকার। তাদেরকে আমি দেখিয়ে যেতে চাই মাননীয় স্পিকার, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যালায়েন্স নামক যে ছাত্র সংগঠন আছে সেটা কোন ধরনের রাজনীতি করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আজকে যা বলেছেন মাননীয় স্পিকার সব কিছু হচ্ছে ফ্যাসিবাদের আমলে, গত 20 বছর আমলে যা হয়েছে। কিন্তু বর্তমান তারা প্রধানমন্ত্রী সংজ্ঞায়িত করেছেন যে বর্তমান সমসাময়িক অবস্থার রাজনীতি। মাননীয় স্পিকার, বর্তমান সমসাময়িক অবস্থায় রাজনীতি বিভিন্ন কলুষিত হচ্ছে মাননীয় স্পিকার। এটা হচ্ছে কেন? এটা হচ্ছে মব জাস্টিসের কারণে। মানুষ দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বিন্দু বৈষম্যগুলো তাদের ভিতরে যে হয়েছে মাননীয় স্পিকার, সেই সিন্ধুসমূহ সেই ক্ষোভ নিয়ে মাননীয় স্পিকার আজকে তারা মব জাস্টিস করতেছে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি সেটা সম্পূর্ণ সংস্কার করা সম্ভব হবে এবং ছাত্র রাজনীতিকেও সেটা সংস্কার করা সম্ভব হবে। আজকে আমি বিশ্বাস করি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুজায়তুল্লাহ তায়েফকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য ইমাম মেহেদী হাসানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আমি আইনের ছাত্র, কোটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু যখন আমার ভাই আবু সাইদকে শহীদ করা হয়, ঢাবিতে যখন আমার বোনদের উপর হামলা করা হয়, সেদিন আমার রক্তে আগুন লেগে গিয়েছে। সেদিন থেকে আমি মূলত আন্দোলনে গিয়েছি। মাননীয় স্পিকার, আমার মতো হাজারো ইমাম মেহেদী হাসান এই আন্দোলনে গিয়েছে শুধুমাত্র তার ভাই বোনদের উপর হামলার প্রতিবাদের জন্য। মাননীয় স্পিকার, এই আমার মতো হাজারো যারা রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না, তাদেরকে কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আপনারা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা কোন স্বার্থ হাসিলের জন্য আপনারা আমাদেরকে রাজনৈতিক দলের প্রতিনিধি বলছেন, এটা একটু ক্লিয়ার করে দিয়ে যাবেন মাননীয় বিরোধী পক্ষ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আমরা এই সংসদে দাঁড়িয়ে কি বলছি। আমরা বলছি ছাত্র রাজনীতির শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। মাননীয় স্পিকার, আমরা যদি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই, তবে আমাদের কি দরকার? আমরা প্রথমেই বলেছি, আমাদের দলীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলেছে যে একটা 4টা পয়েন্ট আমরা সেট করে দিয়ে গিয়েছি, যেখানে আমাদের শৃঙ্খলা ছাড়া কোনোভাবেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু মাননীয় স্পিকার, চলুন একটু বিগত দিনের দিকে যাই, যেখানে ছাত্র রাজনীতি বলতে ছিল গেস্ট রুম কালচার, হলে নির্দিষ্ট সিট বরাদ্দ থাকার পরে গণরুমে থাকার অভিজ্ঞতা। মাননীয় স্পিকার, যেই সময়টায় আমার হলে বসে পড়াশোনা করার কথা ছিল, সেই সময়টায় আমাকে কেন মনের মধ্যে ভয় নিয়ে, মনের মধ্যে শঙ্কা নিয়ে পরের দিন হলে থাকার নিশ্চয়তা নিশ্চিত করার জন্য আমাকে রাজনৈতিক প্রোগ্রামে যেতে হয়েছে। বিরোধী দল কোন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় যেখানে যোগ্যতা নিয়ে শিক্ষক হওয়ার বদলে পূর্বের রাজনৈতিক পরিচয়ই মুখ্য হয়ে দাঁড়ায়? এমন একটা পরিবেশের কথা বলছি মাননীয় স্পিকার, যখন শিক্ষক হওয়ার জন্য আমি পড়াশোনা শুরু করব, কিংবা যেই ভাবনাটা আমার শিক্ষার্থী হিসাবে ভাবা উচিত ছিল, আমি সেটাই ভাববো মাননীয় স্পিকার। কিন্তু না, মাঝে মাঝে বিশেষ কিছু দিনে আমার এমনও ইতিহাস আছে যখন ঘুম থেকে ওঠার পর ভাবতে হয়েছে যে আসলে কোন বড় ভাইয়ের পিছনে দাঁড়ালে আমার একাডেমিক ক্যারিয়ার কিংবা আমার ব্যক্তিগত ক্যারিয়ার সমৃদ্ধ হবে। মাননীয় স্পিকার, দেখুন কতটা ভয়ঙ্কর চিন্তাভাবনা নিয়ে আমাকে ঘুমোতে হয়েছে, কতটা ভয়ঙ্কর চিন্তাভাবনা নিয়ে আমাকে ঘুম থেকে জেগে উঠতে হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। আমার প্রধানমন্ত্রী, আমার মন্ত্রী কিংবা আমাদের কারোরই নিরাপত্তা নেই মাননীয় স্পিকার। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের অন্যতম একটি নিয়ামক হলো প্রশাসনিক ব্যবস্থা। যেই প্রশাসনিক ব্যবস্থায় দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ কিভাবে নিশ্চিত হবে মাননীয় স্পিকার? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাবি শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, অথচ সেখানে প্রশাসন নীরব ভূমিকায় চেয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2024-এর 5 আগস্ট পরবর্তীতে সর্বপ্রথম যেই বিশ্ববিদ্যালয়গুলোতে যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সংস্কার করার ব্যবস্থা। কিন্তু মাননীয় স্পিকার, আদৌ কি আমরা সংস্কার করতে পেরেছি? আদৌ কি আমরা বিশ্ববিদ্যালয়ে একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পেরেছি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এমন হত্যাযজ্ঞ, এইসব নির্মমতা আমরা আর দেখতে চাই না মাননীয় স্পিকার। এই মহান সংসদে দাঁড়িয়ে আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন গৃহীত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের ইমাম মেহেদী হাসানকে। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় সদস্য আব্দুল্লাহ আল নোমানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে আমরা আমাদের দল থেকে কি দেখাতে যাচ্ছি? আমরা আমাদের দল থেকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও এর উদ্দেশ্য হাসিল করা একমাত্র ছাত্র রাজনীতির মাধ্যমেই সম্ভব। ছাত্রদের নিজেদের অধিকার আদায় সহ সার্বিক দেশের নেতৃত্ব, সাম্য, বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতা, প্রশাসনিক জবাবদিহিতা, দুর্নীতি এবং অনিয়মের চেক অ্যান্ড ব্যালেন্স একমাত্র সুষ্ঠু ছাত্র রাজনীতির মাধ্যমেই সম্ভব। দেখেন মাননীয় স্পিকার, আজকে তারা বারে বারে একটা রাজনীতির কথাই বলে যাচ্ছে, সেটা হচ্ছে 5ই আগস্টের আগের রাজনীতির কথা, যেই রাজনীতি ছিল কি না পুরোপুরি হচ্ছে একজন ফ্যাসিস্টের রাজনীতি, যেই রাজনীতি ছিল কিনা ছাত্রলীগের রাজনীতি, যেই রাজনীতি ছিল কিনা একজন স্বৈরাচারের রাজনীতি। সেই রাজনীতির উদাহরণ দিয়ে আপনি রাজনীতির ডেফিনেশন কখনো চেঞ্জ করতে পারেন না মাননীয় স্পিকার। আজকে আমরা সুষ্ঠু রাজনীতি চাচ্ছি, ছাত্রদের মধ্যে সুষ্ঠু যে রাজনীতির সেগুলো চাচ্ছি মাননীয় স্পিকার। আজকে দেখেন তাদের ওয়ার্ল্ডে যদি আজকে রাজনীতি না থাকে তাহলে কি হচ্ছে? প্রথমত, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্যায়ের বিরুদ্ধে এবং ছাত্রদের অধিকার আদায়ের ভূমিকা রাখার কোনো যোগ্য নেতৃত্বের অভাব দেখা দিবে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির ভূমিকা রাখা। আপনি যদি রাজনীতি সচেতন হন কেবল, তাহলেই আপনি দেশ ও জাতির ভূমিকা পালন করতে পারবেন মাননীয় স্পিকার। আজকে তাদের থেকে কিছু প্রশ্ন পাওয়া মাননীয় স্পিকার, তারা বলে গেছেন লেজুর ভিত্তিক রাজনীতি তারা চান না। তাহলে হচ্ছে তাদের বক্তব্য থেকে একদমই স্পষ্ট যে তারা রাজনীতি চান কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতিগুলো তারা চান না। তাহলে মাননীয় স্পিকার,
তাহলে মাননীয় স্পিকার আমরা যে রাজনীতি করব এটা তারাও বলে গেছেন, সেহেতু আমরা রাজনীতি করতে চাই, ছাত্র রাজনীতি করব। সেই ছাত্র রাজনীতি কোন ফরম্যাটে হবে, কিভাবে হলে ভালো হবে, কিভাবে সুষ্ঠু হবে, কিভাবে সংস্কার করব, সেই রাজনীতি নিয়ে আমরা অন্যদিন আপনাদের সাথে আরেকবার দরকার হলে ডিবেট করব মাননীয় স্পিকার। তারা বলেছেন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছি আজকে মাননীয় স্পিকার। আচ্ছা, কোন এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছি জানেন মাননীয় স্পিকার? যেই এজেন্ডা আমাদেরকে 1971 সালে স্বাধীনতা এনে দিয়েছিল, 2024 সালে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছে মাননীয় স্পিকার। তারা বলে গিয়েছে যে জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লব কোনোভাবেই ছাত্র রাজনীতি ছিল না মাননীয় স্পিকার। তারা এখন যে বর্তমানে নাহিদ ও আসিফ যে উপদেষ্টারা ছিলেন, তারা পূর্ববর্তী ডিইউ শাখা ছাত্র শক্তির শাখা উপনেতা ছিলেন মাননীয় স্পিকার। তাহলে এরা যদি আজকে যদি এইটা যদি রাজনীতি না হতো, ছাত্র রাজনীতি যদি না হয়ে থাকতো মাননীয় স্পিকার, তাহলে আজকে দেশের ছাত্র উপদেষ্টা তারা কিভাবে হলো মাননীয় স্পিকার? একটি প্রতিষ্ঠানের, আমরা বলতে চাই একটি প্রতিষ্ঠানের ঝাড়ুদার, পিয়ন, শিক্ষক, ছাত্র সবাই রাজনীতির সাথে জড়িত। সেখানে আপনি শুধুমাত্র ছাত্র রাজনীতি বন্ধ করলেই শিক্ষার সুষ্ঠু পরিবেশে পাবেন কিনা পাবেন, এটা একদম পুরোপুরি হাস্যকর মাননীয় স্পিকার। তাদের কোনো স্পিকারই আজকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাননি যে ছাত্র রাজনীতি যদি আমরা বন্ধ করে দিই তাহলে ছাত্রদের অধিকার নিয়ে কারা কথা বলবে, ছাত্রদের সাথে কারা কথা বলবে, ছাত্রদের অধিকার নিয়ে কারা কথা বলবে মাননীয় স্পিকার। তাদের কোনো স্পিকারই সেটা সুস্পষ্টভাবে আজকে বলে যাননি মাননীয় স্পিকার। তারা ছাত্র রাজনীতির অপব্যবহারের কথা বলেছেন, তারা মূলধারার ছাত্র রাজনীতির কথা কোনো অঙ্কেই বলেননি। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। বিরোধী দলের আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা রাইসুল ইসলাম সাকিবকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। মাননীয় স্পিকার, আমরা আজকে ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের সরকারি দল যে সকল যুক্তি দিয়েছেন, আমি 2 মিনিট কিভাবে কথা বলবো আমি জানি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন তাদের ওয়াল থেকে কি দেখিয়ে গিয়েছেন। তাদের ওয়াল থেকে বারবার একটি ফ্যাসিস্টের রাজনীতির কথা বলে গিয়েছেন। তারা বলে গিয়েছেন যে ছাত্র রাজনীতি আসলে ছিল 5ই আগস্টের আগে। আমরা সুস্পষ্টভাবে প্রথম স্পিকার থেকে শুরু করে 3rd স্পিকার পর্যন্ত আমরা প্রত্যেকবার বলে যেতে চেয়েছি, ভাই আমাদের নতুন একটি বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখছি এবং নতুন সংস্কারের স্বপ্ন দেখছি। সেক্ষেত্রে ছাত্র রাজনীতির ফরম্যাট কী হতে পারে সেটি নিয়ে কথা আপনি বলতেই পারেন। তবে আমার আমার প্রশ্নের জায়গাটি হচ্ছে, আপনারা কোনো ধরনের আপনাদের জায়গা থেকে ছাত্র রাজনীতি বন্ধ হলে কিভাবে নেতৃত্ব বিকাশ করবেন সেটি দেখিয়ে যাননি। আপনারা বলতে চাচ্ছেন ছাত্র সংসদের কথা। ছাত্র সংসদ কি জিনিস? ছাত্র সংসদ হচ্ছে আপনার একটি সোশ্যাল ইম্প্যাক্ট এবং পলিটিক্যাল ইম্প্যাক্ট। আপনার এটি একটি রাজনৈতিক কনসেপ্ট মাননীয় স্পিকার। আপনি আজকে যেই সংসদে দাঁড়িয়ে কথা বলছেন, ছায়া সংসদ, এটি একটি রাজনৈতিক কনসেপ্টেরই অংশ মাননীয় স্পিকার। দেখেন, আপনাদের জায়গা থেকে আপনারা কি বললেন? আপনারা বললেন যে এত কিছু হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, আবরার হত্যা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা ওই আবরার হত্যার ছাত্র রাজনীতি দেখতে চাই না। আমরা ওই ছাত্র রাজনীতি দেখতে চাই যে ছাত্র রাজনীতি আমাদেরকে 24-এ নতুন স্বাধীনতা দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন, আমাদের সরকারি দলের 3rd স্পিকার বলে গেলেন, যখন সবগুলো রাজনৈতিক দল বা সবগুলো ছাত্র সংগঠন মিলে একত্রিত হয়। আপনি আপনার কথার মাধ্যমেই বলে গিয়েছেন সবগুলো ছাত্র সংগঠন মিলে একত্রিত হয়েছে। আপনি কি এটাকে কিভাবে ছাত্র রাজনীতির বাইরে বলেন? আমার আসলে বোধগম্য না। আপনারা পুরো ডিবেটটাতে একবারও দেখিয়ে যান নাই যে আপনারা যখন শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে যখন সঠিক ছাত্র রাজনীতি থাকবে, অর্থাৎ বর্তমান সময়ে আমরা যে ইতিবাচক রাজনীতির সূচনা করেছি, আপনি যদি দেখেন, আপনি একটি পেপার কাটিং দেখিয়েছেন যে ছাত্র দলের যে অপরাজনীতির কথা, সেটির বিরুদ্ধে ছাত্রদল এবং বিএনপি তারা স্টেটমেন্ট দিয়েছে এবং তাদেরকে বহিষ্কার করেছে। এই যে বহিষ্কারটি করেছে, এটি আমাদের নতুন দিকপালের সূচনা। আমরা এই রাজনীতির কথাই বলছি। অর্থাৎ যখনই ছাত্রদলের, আমরা এর আগে কখনই শুনিনি যে ছাত্রদলের সভাপতি এসে একটি পাবলিক মিডিয়ায় এসে বলেছেন যে আমার দলের কোনো রাজনৈতিক কর্মী যদি কোনো ধরনের কোনো অপরাধ করে
করেন, হয় তাদের পুলিশে ধরিয়ে দেন, নাহলে আমাদেরকে খবর দিন, আমরা তাদেরকে সাথে সাথে বহিষ্কার করব। এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট আমরা শুনিনি আগে। এটি আসলে আমাদের জায়গা থেকে আপনারা যে ডিবেটটি করেছেন, পুরো ডিবেটটি আসলে আমরা আপনাদের কাছ থেকে পাইনি। ছাত্র রাজনীতি যেরকম হওয়া উচিত ছিল, সেই ছাত্র রাজনীতির ক্ষেত্রে শিক্ষাঙ্গনে কোনো ভূমিকা পালন করে কিনা, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অন্তরায় কিনা, সেটি আপনি দেখাতে পারেননি। মাননীয় স্পিকার, তারা পুরো জায়গাটিতে দেখিয়ে গিয়েছেন যে ছাত্র রাজনীতির শিকার হয়ে এ মারা গিয়েছে, ও মারা গেছে। আমি সবশেষ আরেকটি স্টেটমেন্ট দিই। দেখেন, আমরা আবারও বলে যাচ্ছি, আমাদের রাজনৈতিক ছাত্র রাজনীতি, আমরা যে ছাত্র রাজনীতির কথা বলছি সেটি ওই ফ্যাসিস্ট ছাত্র রাজনীতির কথা বলছি না। আমরা নতুন সময়ে নতুন এক আমাদের বাংলাদেশ বিনির্মাণে যে ছাত্র রাজনীতি সেটির কথা বলেছি। আপনারা এই ছাত্র রাজনীতিতে একটিও ফল দেখিয়ে যেতে পারেন নাই। অর্থাৎ আপনারা যেহেতু এই ছাত্র রাজনীতিতে কোনো ধরনের কোনো ফল দেখিয়ে যেতে পারেন নাই, বর্তমান প্রেক্ষাপটে আপনাদের এই দাবিটি কোনোভাবেই এই সংসদে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা রাইসুল ইসলাম সাকিবকে। সবশেষে আহ্বান জানাচ্ছি ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা ফারিয়া ইয়াসমিন আখিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের নেতা, উপনেতা ও সংসদ সদস্য তারা মাননীয় স্পিকার বলল যে আমরা এই ছাত্র রাজনীতি বলতে শুধুমাত্র ফ্যাসিস্টদের ছাত্র রাজনীতি বোঝাচ্ছি, কিন্তু মাননীয় স্পিকার আমরা একটা টাইম ফ্রেম দেখিয়ে দিয়ে গিয়েছি 20 বছরের মধ্যে 15 বছরের ফ্যাসিস্ট রাজনীতি ছিল, 15 বছরের পূর্বে সেই 5 বছরে যে দল ক্ষমতায় ছিল সেই দলের ছাত্র রাজনীতিকে বুঝিয়েছে মাননীয় স্পিকার। সেটা আমার দ্বিতীয় বক্তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন ভ্যাট বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলো নাকি মাননীয় স্পিকার ছাত্র রাজনীতির আন্দোলন ছিল। মাননীয় স্পিকার, এই সমস্ত প্রহসনমূলক কথা মাননীয় স্পিকার প্রতিপক্ষ দল আপনারা আজকে বন্ধ করুন। 52-এর ভাষা আন্দোলন শফিক, রফিক, জব্বার সহ তারা দেশকে ভালোবেসে তারা জীবন দিয়েছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্য তারা আন্দোলন করেনি। মাননীয় স্পিকার, ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক দাবির আন্দোলনে ছোট ছোট কমলমতি শিক্ষার্থীরা যারা তারা তাদের দাবি আদায় আন্দোলন করেছে, তারা ছাত্র রাজনীতি জিনিস কি তারা বোঝেই না? তারা আজকে নাকি ছাত্র রাজনীতির অংশ মাননীয় স্পিকার, তাদেরকে ছাত্র রাজনীতির অংশ তাদেরকে নিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার আসি সমসাময়িক 2024-এর যে গণবিপ্লবটি হয়েছিল, সেখানে আমরা দেখি আমার ভাই আবু সাঈদকে যখন হাত উজাড় করে দেওয়ার পরে তাকে হত্যা করা হয়েছিল, তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার মনে রক্তক্ষরণ হয়েছে। তখন আমরা সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছি, একটা গণবিপ্লব হয়েছে। সেখানে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিগত 20 বছরের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না, ঠিক সেই আলোচনায় মাননীয় স্পিকার আমরা ছিলাম। কিন্তু আমার প্রতিপক্ষ দল ঘুরে ফিরে অতীতের সেই একখণ্ড রামায়ণই বারবার পাঠ করে যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, অতীতের সেই ইতিহাসটি কিন্তু নেই। আপনাদের বর্তমান সময়ের বর্তমান সময়ে আপনারা এমন কোনো উদাহরণ দিয়ে যেতে পারেননি যেটা ছাত্র রাজনীতির উদাহরণ ছিল। আপনারা বারবার 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন এবং কি 71-এর মুক্তিযুদ্ধ, নিরাপদ সড়ক আন্দোলনকে আপনারা ছাত্র রাজনীতির অংশে এনেছেন। মাননীয় স্পিকার, আমরা আবারও বলছি, ছাত্র সংসদ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ডাকসু, রাকসু, জাকসু কিংবা চাকসুর মতো সংসদগুলো ক্যাম্পাসগুলোতে যদি ফিরে আসে, তবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা থাকবে এবং বিশ্ববিদ্যালয়গুলো কার্যত অর্থে জাতীয় নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসেবে গড়ে উঠবে। মাননীয় স্পিকার, ডাকসু চাকসুর বিপরীতে আমরা না, বরং ডাকসু চাকসুর সামনে যখন আমরা দেখি কখনো নৌকা, কখনো ধানের শেষ, ঠিক সেটার বিরোধিতা আমরা মাননীয় স্পিকার করছি। মাননীয় স্পিকার, বিশ্বের উন্নত দেশগুলোর দিকে যদি আমরা একটু দেখি, ইংল্যান্ডে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন রয়েছে। অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ভোটের মাধ্যমে ছাত্র নেতা নির্বাচন করা হয়, তবে সেখানে রাজনৈতিক দলগুলোর কিন্তু মাননীয় স্পিকার কোনো সম্পৃক্ততা থাকে না। আজকে কিসের উপর দাঁড়িয়ে আমরা ছাত্র রাজনীতিটাকে চাইতে পারি? আমরা কি আজকে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বলবো যে আমরা সেই আগের নোংরা রাজনীতিটাকে লিপ্ত হব, ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য তৈরি করব? মাননীয় স্পিকার, গত 20 বছরে আমরা যেই ছাত্র রাজনীতির শেকল থেকে বের হতে পারিনি, মাননীয় স্পিকার, আজকে সেই সুযোগ এসেছে সেই ছাত্র রাজনীতির শেকল থেকে আমাদের বের হওয়ার। মাননীয় স্পিকার, এই সুযোগ যদি ব্যর্থ হয়, তাহলে মাননীয় স্পিকার আজকে 24-এর বিপ্লব ব্যর্থ হবে। মাননীয় স্পিকার, আমরা জাতিগতভাবে ব্যর্থ হব এবং মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ ব্যর্থ হবে। তাই মাননীয় স্পিকার, আজকের এই উত্থাপিত প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার ও ধন্যবাদ সবাইকে।
বিগত ফ্যাসিস্ট সরকারের কথা শুনেছি, আওয়ামী সরকারের পতনের কথা শুনেছি, আওয়ামী সরকারের আমলের যে ছাত্র রাজনীতি কলুষিত যে নানা অধ্যায়, সেই অধ্যায়গুলো আমরা শুনেছি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ এমন কোনো বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না যেখানে পতিত সরকারের আমলে আমরা দেখেছি যে ছাত্র নির্যাতন হয়নি, ছাত্রী নির্যাতন হয়নি, ধর্ষণ হয়নি, সেখানে শিক্ষকদের উপর হামলা করা হয়নি, শিক্ষকদেরকে অপমান করা হয়নি, শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়নি, টেন্ডারবাজি হয়নি এবং নিয়োগ বাণিজ্য হয়নি। সব কিছুই কিন্তু গত 15 বছরের আমলে আমরা দারুণভাবে দেখতে পেয়েছি এবং এই দেখার কারণের জন্যই কিন্তু এখন আমাদের কাছে প্রশ্ন এসেছে যে আসলে সুষ্ঠু রাজনৈতিক চর্চা কি আসলে আমরা শিক্ষাগণে চালাতে পারবো? শিক্ষাগণে কি ছাত্র রাজনীতি থাকতে হবে কি হবে না? এটা থাকলে ভালো হবে কি ভালো হবে না, সেই বিষয়ে কিন্তু আমাদের গত 15 বছর অভিজ্ঞতা থেকে কিন্তু এখন নানাভাবে নানা প্রশ্ন তৈরি হয়েছে, ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে। আমরা গত 15 বছরে যে ধরনের অবস্থা দেখেছিলাম ছাত্র রাজনীতি ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই 15 বছরের ছাত্র রাজনীতি ছিল বাংলাদেশের ইতিহাসে একটা কালো দাগ। যে কালো দাগের যে ক্ষত আমরা কতদিনই দূর করতে পারবো, এই কালো দাগ থেকে আমরা কতদিনই বেরিয়ে এসে আমরা ছাত্র রাজনীতিকে কলুষিত মুক্ত করতে পারবো, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি কিভাবে হেলমেট বাহিনী আক্রমণ করেছে, আমরা দেখেছি কিভাবে হলের গেস্ট রুম দখল করা হয়েছে, আমরা কিভাবে দেখেছি ছাত্রী নির্যাতন হয়েছে, আমরা দেখেছি কিভাবে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয়েছে, আমরা কিভাবে দেখেছি একজন মেধাবী শিক্ষার্থীকে রাজনীতি না করার জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই কালো দাগ ছিল গত 15 বছরের সেই স্বৈরাচারী আমলের, সেই শাসন আমলের, সে পতিত শেখ হাসিনার আমলের সেই রাজনীতির, সেই ছাত্র সংগঠনের রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবার জন্যই এখন আমাদের প্রশ্ন তৈরি হয়েছে আমাদের ছাত্র রাজনীতি থাকবে কিনা, থাকবে না। আমাদের মনে আছে যখন আওয়ামী লীগ সরকার সে সময় দিন বদলের সনদ নিয়ে ক্ষমতায় এসেছিল, তারা বলছে দিন বদলের সনদের কথা তারা তাদের ম্যানিফেস্টো উল্লেখ করেছিল, কিন্তু আপনাদের মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে হরতালের দিন একজন সনাতন ধর্মাবলম্বী হিন্দুকে কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করে তারা কিভাবে দিন বদলের সনদকে রক্তাক্ত করেছিল, এবং সেটাই করেছিল ছাত্রলীগের শিক্ষার্থীরা। এবং সে কারণে আমি বলে থাকি যে দিন বদলের সনদকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল সেই বিশ্বজিৎকে হত্যার মাধ্যমে ছাত্রলীগের ছেলেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। আপনাদের মনে আছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণের জন্য ছাত্র শিবির আখ্যা দিয়ে বুয়েটের মতো একটি দেশের অত্যন্ত প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে, হকি স্টিক দিয়ে পিটিয়ে তাকে কিভাবে আবরার ফাকে হত্যা করা হয়েছে, সে হত্যার কথা কিন্তু আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি ছাত্রলীগের বারবার যে অন্তকলহের মাধ্যমে তারা নিজেদেরকেও হত্যা করেছে। চট্টগ্রামের দিয়াজ নামে একজন শিক্ষার্থীকে তাদের নিজস্ব আধিপত্য বিস্তারের জন্য তারা হত্যা করেছে। সুতরাং গত 15 বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নামে কোনো অপরাজনীতি হয়নি, এমন কোনো ঘটনা তারা ঘটায়নি যে ঘটনা এখন আমাদের এখনও কালো দাগ হিসেবে হয়ে থাকবে। বিগত সময়ে নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তি, নির্বাচন কমিশনার সহ এই নির্বাচনের সাথে যে সকল ব্যক্তিরা জড়িত ছিল, ডিসি, এসপি সহ তাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। আমি দাবি রাখতে চাই যে বিগত সময়ে গত 15 বছরে ছাত্র রাজনীতির নামে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, সেই শুধু ছাত্রলীগ নয়, সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, প্রিন্সিপাল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যাতে বিচারের ব্যবস্থা করা হয়, মামলা করা হয়, সে দাবি আজকে আমি আয়োজনের মধ্যে উপস্থাপন করছি। শুধু ছাত্রলীগকে করলে হবে না, কারণ ছাত্রলীগকে এখন দেশে পাওয়া যাচ্ছে না। আমরা তাদেরকেই পাবো যারা প্রশাসনে ছিলেন সেই বিশ্ববিদ্যালয়, আমরা তাদেরকেই পাবো তারা তখন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই ছাত্রলীগকে সেখানে সহযোগিতা করেছে, উস্কানি দিয়েছে। সুতরাং আমরা মনে করি তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে। আপনারা নিশ্চয়ই মনে আছে শিক্ষক পিটিয়েছে, একজন শিক্ষক পরীক্ষা না দিয়ে পাশ করানোর কারণের জন্য তাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছিল, সেই সময়কার ঘটনা আমাদের মনে আছে। এবং আপনাদের মনে আছে যে তারা ক্লাসে যেত না, ক্লাস করতো না, কিন্তু তারা বিনা পরীক্ষায় পাশ করবার চেষ্টা করতো। আমরা সে ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। এখন আমার কাছে ছাত্র রাজনীতি শুনে একটা ভয় হয়, শরীর কেঁপে ওঠে। অনেক যুবককে দেখলে মনে হয় এই বুঝি কিছু একটা হতে যাচ্ছে। বড় বড় শপিং সেন্টারের সামনে দেখবেন কিছু ছাত্র যদি সাধারণভাবে জড়িত হয়ে থাকে, দোকানদার পারলে শাটারটা একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এই ভয়ভীতি কেন তৈরি হলো?
কী কারণের জন্য ছাত্র রাজনীতি নিয়ে আমাদের মধ্যে এই ধরনের শঙ্কা তৈরি হলো? কারা এই ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, অপকর্মগুলো করলো, সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে একটা সময় আমরা দেখেছি হল দখল, সিট দখল, গণরমে নির্যাতন, র্যাগিং সহ নানা রকম অপকর্ম সেই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা হতে দেখেছি। সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিলে নিয়ে যেতে আমরা দেখেছি। যেই ছাত্র পড়ার টেবিলে ছিল, সেই পড়ার টেবিল থেকে তাকে যদি মিছিলে যাওয়া না হতো তাহলে তার সিট বাতিল করা দেওয়া হতো, তাকে রাত্রেবেলা আটকে তাকে নির্যাতন করা হতো, তাকে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত করা হতো, তাকে দিয়ে মাদক ক্যারি করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ে এমনও খবর আছে যে সেই বিশ্ববিদ্যালয়ে হল রুমগুলোকে তারা মাদক বিক্রির আখড়া হিসাবে ব্যবহার করেছে, তারা অস্ত্র ভাড়া দেবার আখড়া হিসাবে সেই বিশ্ববিদ্যালয়ের হলের রুমগুলোকে তারা ব্যবহার করেছে। সেগুলি কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এমনও শুনেছি যে বিশ্ববিদ্যালয় নিয়োগ হবে, চতুর্থ তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মকর্তা নিয়োগ হবে, সেই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ দল যে নিয়োগের তালিকা দিত, সেই নিয়োগ বাণিজ্যের মধ্যেও কিন্তু আমরা সেই ছাত্র নেতাদের নেতৃবৃন্দদেরকে বিশেষ দলের আমরা সেখানে দেখতে পেয়েছি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন কোনো উন্নয়ন কর্মকাণ্ড হবে, কোনো স্ট্রাকচার হবে, বিল্ডিং হবে, সেই বিল্ডিংয়ের টেন্ডার কে পাবে, কারা পাবে, সেখানেও কিন্তু তাদেরকে পার্সেন্টেজ দিত। ভিসি প্রভিসিরা অসহায়ের মতো তাদেরকে তাদের যে অনুকম্পা সে অনুযায়ী তারা তাদেরকে টেন্ডার দিত, বিজ্ঞাপন দিত এবং সে অনুযায়ী তারা কাজ পাইয়ে দিত এবং সেখানে তারা তাদের যে পার্সেন্টেজ গ্রহণ করতো। সুতরাং এই ছাত্র রাজনীতি যাতে কোনোভাবে কোনো মুখোশের আড়ালে সম্পদ গড়ার একটি বড় জায়গা নেওয়া হয়ে যায়, বাড়ি গাড়ি করবার জন্য, সম্পদ করবার জন্য একটা বড় আখড়া হয়ে না দাঁড়ায়, সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছি, সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এ ধরনের আর দ্বিতীয় কোনো ঘটনা ঘটে থাকে। সুতরাং আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে কোনো স্বৈরাচারী প্রেতাত্মা যাতে কোনোভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে এই ছাত্র আন্দোলনকে, ছাত্র জনতার আন্দোলনকে কোনোভাবে নস্যাৎ করতে না পারে। আমি শেষ করতে চাই, একটা কথা বলতে চাই, এই ছাত্র আন্দোলন শুধুমাত্র কটা স্লোগানের সীমান্ত থাকলে চলবে না, এই ছাত্র আন্দোলন শুধুমাত্র মিছিলের সীমাবদ্ধ থাকলে হবে না, এই ছাত্র আন্দোলন হবে ছাত্রদের সংস্কারের জন্য, ছাত্রদের কর্মকাণ্ডগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের বেতন ভাতা সুরক্ষার জন্য, তাদের স্কলারশিপ বৃদ্ধির জন্য, তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবার জন্য, তারা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, সেই বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করবার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ফান্ডিং পাওয়ার জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, সেটার জন্য থাকবে এই ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠনগুলো। আজকে ছাত্র সংগঠনগুলোকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন খারাপ এগুলির মধ্যে আমরা কোনোভাবেই দেখতে চাই না। যখন ভাবি ছাত্র আন্দোলন বন্ধ হয়ে যাওয়া দরকার, তখন আবার মনে আসে এই 52-এর ভাষা আন্দোলন কারা করেছে, 69 কারা করেছে, 70 কারা করেছে, 90-এর এই আন্দোলন কারা করেছে, 90-এর সে পতন, স্বৈরাচারের পতন কারা ঘটিয়েছিল, আবার এই 2024 সনে এসে এই 15 বছর স্বৈরাচারের পতন কারা ঘটিয়েছে, তারা আমাদের ছাত্ররাই করেছে। তাই একবার ভাবি ছাত্র আন্দোলন থাকবে কি না, মনে করি না। আবার ভাবি না, এই ছাত্র আন্দোলন থাকলে তো আমাদের 52 বৃথা হয়ে যাবে, আমাদের 69 বৃথা হয়ে যাবে, আমাদের 71 বৃথা হয়ে যাবে, আমাদের 19 বৃথা হয়ে যাবে, আমাদের এই জুলাই বৃথা হয়ে যাবে। সুতরাং আবার ভাবি না, এই ছাত্র রাজনীতি সেটা থাকতে হবে, ছাত্র আন্দোলন থাকতে হবে, তবে সেটি লেজুর ভিত্তিক কোনো ছাত্র আন্দোলনকে আমরা প্রশ্রয় দেব না। কোনো রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে কোনো ছাত্র আন্দোলনকে আমরা বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে চাই না। যে ছাত্ররা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হবে, সেই ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কখন ছাত্র সংসদ নির্বাচন হবে তার রোডম্যাপ ঘোষণা করবার জন্য স্ব কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি। বিগত শাসনামলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে, যৌন হয়রানি হয়েছে, নিয়োগ বারঙ্গি হয়েছে, ধর্ষণ হয়েছে, হল দখল হয়েছে, সিট দখল হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে, সেই দলের শিক্ষার্থীদেরকে চিহ্নিত করার পাশাপাশি যারা তাদের উস্কানিদাতা ছিল, সেই হলের প্রক্টর, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রভোস্ট সহ তাদেরকেও আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে কিন্তু আমি সুপারিশ করছি। তা না হলে এখন যে ছাত্র রাজনীতি করবে, সে রাজনীতির ক্ষেত্রে যদি এই প্রভোস্টরা, প্রক্টররা, এই ভিসিরা যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, তারাও কিন্তু একইভাবে সেই পরিণতিতে পড়বে বলে আমি আশা করব। এবং সে কারণে উপযুক্ত শাস্তি শুধুমাত্র ছাত্রদের নয়, যারা অন্যায় করেছে, শিক্ষকদের যদি জড়িত থেকে থাকে তাদেরকে সে শাস্তি প্রদানের জন্য আমি অনুরোধ করছি। একই সাথে তাদেরকে যাতে উচ্চশিক্ষার জন্য বেশি করে বৃত্তি দেওয়া যায় সেদিকে নজর রাখবার আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরকে প্রধান অতিথি হিসাবে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। ছাত্র, শিক্ষক, সিনেট, সিন্ডিকেট এবং অন্যান্য অংশীজনরা মিলে ঠিক করবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এবং সেটা কোন পদ্ধতিতে থাকবে।
একটা রাষ্ট্র টিকে থাকে কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে। সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। আজকে আমাদের বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, আমাদের মানবাধিকার কমিশন বলেন, একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই, যার ফলে রাষ্ট্র আমরা দেখেছি যে গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তাহলে এখন এই পরিবর্তিত বাংলাদেশে আমরা বলছি যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে শিক্ষার্থীরা যেই সংগ্রাম এবং ত্যাগের মধ্যে দিয়ে, নেতৃত্বের মধ্যে দিয়ে জাতিকে এই পরিবর্তন এনে দিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্র রাজনীতির কথা আপনারা বলছেন, এই যে বাংলাদেশ থেকে গত 15 বছরে 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই টাকা কি ছাত্ররা পাচার করেছে? আপনার এক্সাম্পল বলতে পারবেন যে ফরিদপুরের একজন ছাত্রনেতা 2000 কোটি টাকা পাচার করেছিল। সেই টাকাটা তো রাজনীতিবিদদের ছিল, শুধু তাকে ব্যবহার করেছে। কিংবা আমাদের দেশের এই যে এখন বড় বড় ব্যবসায়ী মাফিয়া তৈরি হয়েছে, 8 থেকে 10টা বড় বড় কোম্পানি, বসুন্ধরা কিংবা এস আলম, এরকম বড় বড় মাফিয়া কোম্পানি, তারা কিভাবে আজকের এই বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? পরিশ্রমের মাধ্যমে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে। এই যে জাতীয় রাজনীতিতেও যে আমাদের একটা সামগ্রিক মূল্যবোধের অবক্ষয় এবং অসৎ এবং অসাধু লোকগুলো যে জাতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এইখানে যদি পরিবর্তন না হয়, আপনি ছাত্র রাজনীতি পরিবর্তন করে তো কিছু করতে পারবেন না। এখন একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কতদিন থাকবে? আপনারা কতদিন চান? অনেকে বলছে যে সরকার 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে। প্রকৃত অর্থে আমি এখন বললে আবার অনেকে নানান ধরনের এই বক্তব্যটাকে ব্যাখ্যা করবে। আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এখন এই কথাটাকে আমি এখন বলছি না, আপনারা ইউটিউবে যান, 6 মাস 1 বছর আগে আমার বক্তব্য পাবেন। আমরা বিগত সরকারের সময় বলেছিলাম যে 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো, আমরা তো দেখেছি যে এই দলগুলো, অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি। রাতারাতি তো চরিত্রের বদল হবে না। সেই জায়গা থেকে এখন বর্তমান যে সরকার আছে, তারা আপনার আমাদের সকলের সমর্থিত সরকার। এই সরকার একটা অরাজনৈতিক সরকার, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। কারণ হচ্ছে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো এই সরকারের সবচেয়ে বড় সহযোগী পার্টনার হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের দূরত্ব থাকে, রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অন-11-এর মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যায় কিনা, সেই জায়গা থেকে 2 বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না। কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে, তারা জানতে পারছে। তাহলে এখন কথা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে কি প্রক্রিয়ায় যুক্ত হবে। আমরা পরিষ্কারভাবে মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, তারা আগামী 5 বছর কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। সেই বিধানটা কিংবা সেই কমিটমেন্টটাও জাতির সামনে তাদের উপস্থাপন করা লাগবে যে আপনারা যারা আসবেন, আগামী নির্বাচনে তো অংশগ্রহণ করবেনই না, আগামী 5 বছর আপনারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না। এই শর্তে রাজনৈতিক দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে গভর্নমেন্টের কাঠামোটা বৃদ্ধি করা যায়। প্রথাগত ছাত্র রাজনীতির পরিবর্তে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার। আর ছাত্র সংসদ যদি নিয়মিত থাকে, এই প্রথাগত রাজনীতি এমনিতেই শেষ হয়ে যাবে, অটো শেষ হয়ে যাবে, এটা বিশ্বাস করেন। সেই জায়গা থেকে আমি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। সামগ্রিক পরিবেশটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু আসলে শুধু একটা জায়গায় পরিবর্তন হলে সেই পরিবর্তনটা হবে না। বিশেষ করে গত 15 বছরে যে কর্তৃত্ববাদী শাসন চলেছে, ছাত্রলীগ তার একটা পার্ট ছিল। শুধু ছাত্রলীগ না, এই সরকার যেটা ফ্যাসিস্ট হয়েছে, এটিকে শুধু ছাত্রলীগ তাকে ব্যাকআপ দিয়ে ফ্যাসিস্ট তৈরি করেছে। বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে এই সরকারকে একটা ফ্যাসিস্ট শক্তিতে পরিণত করেছে। এই প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির বিচার হওয়া দরকার। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। যাদের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ রয়েছে, স্পষ্টভাবে সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন আইনে আলোচনা হচ্ছে যে আপনার 10 বছরের জন্য ফ্যাসিস্ট
কিংবা ফ্যাসিস্টের সাথে সম্পর্কিত শক্তিগুলোকে সমর্থনকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা। আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যারাই এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন তাদেরকে একেবারে নিষিদ্ধ না করে যে আইনটি করা হচ্ছে এইটা যুক্তিযুক্ত, যে 10 বছর নিষিদ্ধ করা। কারণ তাদেরকে উদাহরণ হিসেবে জাতির সামনে, প্রজন্মের সামনে রাখতে হবে যে এরা ফ্যাসিস্ট শক্তি, এরা গণহত্যা চালিয়েছিল, তাই এদেরকে 10 বছর নিষিদ্ধ করা হয়েছিল। কাজেই জনগণ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে জনগণ তাদেরকে কতটুকু ক্ষমা করবে কি করবে না। সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবেই সেটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা ছাত্রলীগ কিংবা আরও যারা এই ফ্যাসিস্টের সহযোগী ছিলেন তাদেরকে ওই আইন যদি এটা আপনার পাশ হয় সেই আলোকে আমি তাদেরকে নিষিদ্ধের দাবি জানাবো। অনেক ধন্যবাদ। ফলাফল চলে এসছে, গুরুত্বপূর্ণ ফলাফল। আজকে যে প্রস্তাবিত বিষয়টি সে বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। আর যারা আজকের প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় শীর্ষক আজকের ছাড় সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের ছাড় সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আজকের ছাত্র রাজনীতি নিয়ে এই প্রতিযোগিতায় বিজয় লাভ করবার জন্য। আরও বেশি অভিনন্দন জানাই দেশের আরেকটি শ্রেষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকদেরকে তাদের চমৎকার তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তোলার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা এই দেশে পাবলিক পার্লামেন্ট শিরোনামে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় কিনা সেই বিষয়ে আজকে ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।